নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো মঙ্গলবার, সকালবেলায় কিন্তু স্নান ধ্যান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। একটু যাব ডাক্তার দেখাতে। ওই যে বললাম না, মায়ের না ট্রেনে আসার পর থেকে প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, মানে হাঁটাচলা করতেও সমস্যা হচ্ছে। তাই ভাবলাম একবার আমাদের এই আর্মি হসপিটালে ডাক্তারটা দেখিয়ে নিই। যেহেতু মায়েরও কার্ড আছে, আমার দাদা যেহেতু আর্মিতে আছে, তো মায়েরও কার্ড আছে, সেখান থেকে কিন্তু মাকে দেখিয়ে নেব। দেখো এখন কিন্তু বাজে সকাল 7:45, এখন আমরা যাচ্ছি। আর এখন কেমন জ্যাম লেগে গেছে রাস্তায়। তো হসপিটালে গিয়ে কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, সেটা যেহেতু মানে আর্মি হসপিটাল বা এয়ারফোর্সের হসপিটাল, সেখানে গিয়ে ভেতরে ভিডিও করাটা ঠিক মনে হয়নি। তাই কিন্তু ওখানে অনেকটা টাইম হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 12:30 বেজে গেছে। এখন কিন্তু আবার বাড়ি ফিরছি। আর সকাল 7:45 কেমন জ্যাম ছিল বুঝতেই পেরেছো। আর যেখানে লেখা আছে ক্যামব্রিজ রোড, এরকম কিছু একটা লেখা আছে। যাই হোক, কেউ কেউ চিনে থাকবে যারা এখানে আশেপাশে থাকো। তো এই যে দেখো, এত রৌদ্রের মধ্যে 12:30 বাজে, এত রৌদ্রের মধ্যে কত যে জ্যাম লাগছে, মানে 2 মিনিট করে যাচ্ছে আর তারপর কিন্তু জ্যাম শুরু হয়ে যাচ্ছে। এত বিরক্তি লাগছিল না। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ ঢুকছিল অটোর মধ্যে, আমার সাইডে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। আমরা তো তাও অটোতে বসে আছি, কিন্তু যারা এই বাইকে স্কুটিতে যাচ্ছে তাদের যে প্রচণ্ড রোদ লাগছে আর কি কষ্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা বারবার বলছিলাম। আর এই যে রাস্তার পাশে গাছপালা থাকা যে কত সুবিধা, বিশেষ করে এই ব্যাঙ্গালোরের রাস্তায় অবশ্যই থাকা দরকার, যেহেতু এই প্রচণ্ড রোদ গরমের মধ্যে না 2 মিনিট পর পর জ্যাম লেগে যায়। আর সেই জ্যাম তো তাড়াতাড়ি ছাড়ে না, 5 মিনিট 10 মিনিট এরকম করে দাঁড়িয়ে থাকতে হয়। তাই কিন্তু মাথার উপরে গাছ থাকাটা খুব দরকার, খুব দরকার। তবে হাজব্যান্ডের সাথে কিন্তু এমএইচে মাঝে মাঝে যাতায়াত করা হয়। আর তো আজকে যেহেতু হাজব্যান্ড অটো বুক করে দিয়েছে, তো রাস্তাটা দেখছি একদম অন্য রকম, মানে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যেই রাস্তা দিয়ে আসি সেই রাস্তা দিয়ে কিন্তু আসছে না। তো আমরা কিন্তু প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর হাজব্যান্ডকে ফোন করলাম, ও বললো যে ঠিক আছে, আমি এখান থেকে তোমাদের লোকেশন দেখছি, তুমি কলের মধ্যে থাকো, ফোনে থাকো, কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে ফোন করো বা বলো। তো যাই হোক, ও কিন্তু ফোনের মধ্যেই ছিল। আমরা যতক্ষণ রাস্তায় ছিলাম ততক্ষণ কিন্তু ও ভয় পাচ্ছিল ওখান থেকে, যদিও লোকেশন ওখান থেকেই ট্র্যাক করছিল, তবুও ভয় পাচ্ছিল। তাই আমিও ভয় পাচ্ছিলাম, তাই কিন্তু বারবার ফোন করছিল আর ফোনের মধ্যেই ছিল বেশিরভাগ টাইমটাই। তো যাই হোক, জাতামাতা করে সে পৌঁছে গেছি, মানে সাইডের কোয়ার্টারগুলো দেখে চিনতে পেরেছিলাম রাস্তাটা। তাই বললাম যে দাদা এই দিক দিয়ে চলুন। তো সেই রাস্তা দিয়ে কিন্তু এসেছে, মানে লোকেশন কিন্তু ঠিকই আছে, উনি কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতেন। কিন্তু আমরা যেহেতু কোয়ার্টারটা দেখতে পেয়ে গেছিলাম, আর একটু ভয় ভয় লাগছিল, এরকম বাইরে থেকে একা একা অটোতে তো আসা হয় না, তাই আর কি। সেই জন্য বললাম দাদা এই দিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, সেদিক দিয়ে চলুন। তো যাই হোক, উনি নিয়ে এসেছেন, তো আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। আর দেখো, এই ডাক্তার দেখাতে যাওয়া মানে এত ঝামেলা না, যে রুগী না সে আরও বেশি মানে অসুস্থ হয়ে যায়। এই রাস্তায় জ্যাম, রোদ গরম, আর ওই হসপিটালে গিয়ে বসে থাকা মানে এত বিরক্তিকর ব্যাপার। আমাদের তো কষ্ট হচ্ছে, তার সঙ্গে কিন্তু ছেলেও হাঁপিয়ে গেছে। এতক্ষণ তো বাড়ি পৌঁছানোর একটা টেনশানে ছিলাম, এবার বাড়ি পৌঁছে কিন্তু আরও এক টেনশান, যেহেতু আমরা সকাল 7:45 বেরিয়ে গেছি। আর সকাল 6:30 থেকে কিন্তু রেডি হতে শুরু করেছিলাম, নিজে স্নান করেছি, মা স্নান করেছে, ছেলেকে রেডি করেছি। এই করতে গিয়ে কিন্তু ঘর দৌড়ের অবস্থা কিন্তু একদম বাজে হয়ে আছে। দেখো, কোনো কিছু কিন্তু গুছিয়ে যায়নি, কোনো রকম মানে একটু ব্রেকফাস্ট মুখে দিয়ে, খেতেও পারিনি অত সকালে, কোনো রকম মুখে দিয়ে জল খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখন দেখো চারিদিকে ঘরের অবস্থা, মানে খুব বেশি নোংরা নেই, তবে সকালবেলায় যেটুকু গোছানো হয় সেটুকু কিন্তু গোছানো হয়নি। জামা কাপড়গুলো সব এদিক ওদিক এলোমেলো হয়ে পড়ে আছে। আর আমি কিন্তু যাওয়ার সময় হাতে একটু সময় ছিল, তাই কিন্তু একটু ভাত আর ডাল সিদ্ধটা করে রেখে গিয়েছিলাম, কারণ আমরা জানি যখনই এমএইচে যাওয়া হয় তখনই কিন্তু ওই 12টা-1টা বাজবেই। সেই জন্য ভাতটা আর ডাল সিদ্ধটা করার সময় পেয়েছিলাম, আর কিছু কিন্তু করে উঠতে পারিনি। আর শাকটা ধুয়ে গেছিলাম, এবার কিন্তু আস্তে আস্তে এই যে ঘর টরগুলো ঝাড় দিতে শুরু করেছি। মানে যেখান থেকে আসি না কেন আমি, মানে যতই দেরি হয়ে যাক, ঘর দোর পরিষ্কার না করলে কিন্তু রান্না করতেও মন চায় না। তো এখনও কিন্তু রান্না বসাইনি, তবু ভাবলাম আগে কিন্তু ঘরটা পরিষ্কার করে নিই, তারপর কিন্তু রান্না বসাবো। 2-3 ঘন্টার জন্য বাড়িতে না থাকলে, তারপর বাড়িতে আসলে কিন্তু এমন মনে হয় যেন কতদিন বাড়িতে নেই, এত পরিমাণ নোংরা হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু রোজই সন্ধ্যার বেলায় না, ঠিক রাত্রিবেলায় কিন্তু ঘুমানোর আগে একবার ঝাড়ু লাগিয়েই শুই, নাহলে ভালো লাগে না। তো কালকেও কিন্তু রাত্রিবেলায় ঘুমানোর সময় ঝাড়ু লাগিয়ে শুয়েছিলাম, সকালে হালকা করে ঝাড়ুটা দিয়েছিলাম। তো এখন এই যে 2-3 ঘন্টা পর হসপিটাল থেকে ঘুরে এসে দেখছি এত পরিমাণ নোংরা লাগছে না ঘরটা। তো চারিদিক ভালো করে মানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, হালকা হালকা করে মুছে নেবো। এই রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু মুছে নেবো। এদিকে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে, মেথি শাক অল্প করেই ভাজা হয়েছে, মানে সবটা বেছে উঠতে পেরেছিলাম না, অর্ধেকটা বেছেছিলাম, তো সেটাই রান্না করে নিলাম। আর এদিকে কিন্তু একটু আলু কচুর পাতলা ঝোল রান্না করব। আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়েছি, মানে এখন প্রায় ধরো 1টা বেজেই গেল, এখনও কিন্তু আর বেশি ভালো কিছু রান্না করার মতো মানে সময় নেই। আস্তে আস্তে কিন্তু এই কুকারের সিটিটা দিয়ে ঘরটরগুলো পরিষ্কার করতে শুরু করেছিলাম। তো কচু আর আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো একদিকে ডাল সেদ্ধটা মানে যেহেতু করেই গেছিলাম, ওটা একটু গরম করে নিচ্ছি, আর ওদিকে আলু কচুর ঝোল হচ্ছে, আর তার সঙ্গে কিন্তু শাক ভাজা করেছি। আর দুপুরের খাওয়া তো একটু
ভালো তরকারি না হলে হয় না। আজকে এমনিতেও মঙ্গলবার, নিরামিষ, তার উপরে এই যে রান্না। তো যাই হোক, নিরামিষ হলেও কিন্তু রসুন দিয়েই রান্না করেছি, শাকটাও রসুন দিয়ে রান্না করেছি, আর ওই কচুর তরকারিটাও রসুন আর লঙ্কা মানে থ্যাতো করে তেলের ওপর দিয়ে রান্না করছি। আর একটু পাতলা পাতলা ঝোল রেখে দিলাম, যেহেতু দুপুরে খাবার খেতে না একটু বেশি তরকারি লাগে। আর আবার রাত্রিবেলায় রান্না করতে পারবো কি ঠিক নেই, কারণ আমিও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, মানে প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। এসে কিন্তু একদম রান্না করতেই মন চাইছিল না, কিন্তু করতেই হবে, আমার উপরে কিন্তু বাড়ির আর 3টে মানুষ ডিপেন্ড করে আছে। সেই জন্য আমি যদি অসুস্থ হয়ে যাই বা শরীর খারাপ করে শুয়ে থাকি, তাহলে কিন্তু আর বাকি মানুষগুলো মানে দিশেহারা হয়ে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু আলু কচু ঝোলটা প্রায় হয়ে গেছে, ওদিকে ডাল সিদ্ধটা করেই গেছিলাম যদিও, তবু একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম, একটু পাতলা করে নিলাম, প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছিলাম। আর বাইরে দেখো সেই প্রচণ্ড পরিমাণে রোদ। সকালটি কিছু থালা বাসন ছিল, এই রান্না করতে করতে কিন্তু টুকটুক করে সব করে নিয়েছি। আমার কিন্তু এটা একটা সুবিধা, আমি যখনই রান্না করি না তখনই কিন্তু সাইডে অন্য কাজগুলো করে নিই। তো সেই রান্না করে খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়েছিলাম। এখন বাজে প্রায় 5:30, আর হাজব্যান্ডের পড়েছে নাইট ডিউটি। তো আমার পক্ষে রান্না করা সম্ভব না। হাজব্যান্ড নিজেই বলে যে থাক, তুমি এখন আর রাত্রের খাবারটা করো না, আমি ওখানে মেস থেকে খেয়ে নেবো। তো সেই জন্য আমি দেখলাম ঠিক আছে, আমি আর জোর করে রান্না করছি না। আর ওই কচুর তরকারি দিয়ে তো রুটি খেতে ভালো লাগবে না। বাড়িতে থাকলে না জাতামাতা দিয়ে খাওয়া হয়ে যায়, কিন্তু ওই অফিস টফিসে গেলে না জাতামাতা দিয়ে খাবার দিতে ভালো লাগে না। তো ও বললো থাক, আজকে তুমি আর রুটিটা করো না, আমি ওখানে খেয়ে নেবো, তোমরা পরে সেদ্ধ ভাত টাত করে রাত্রিবেলায় খেয়ে নেও। তো যাই হোক, ও বললো একটু চা করে দিতে। আমি বললাম চা না খেয়ে একটু স্যুপ খাও, অনেকদিন থেকে প্যাকেটটা আছে, খাওয়া হয় না। বললো ঠিক আছে করো। তো ভাবলাম তাহলে সবার জন্যই করি, ছেলেও খাবে কি দেখা যাক। মানে এর আগে একদিন বানিয়েছিলাম, সেদিন তো খেয়েছিল, তাই ভাবলাম আজকে 4 জনের জন্য 4 গ্লাস বানিয়ে ফেলি। এটা কিন্তু নরের টমেটো স্যুপ, মানে আমাদের ওই ক্যান্টিন থেকে আনা হয়। দাম হয়তো কত টাকা হবে, 60 টাকা মতো দাম হয়তো ফেলা আছে, 60 টাকা না 69 টাকা মতো কিছু একটা দাম ফেলা আছে। এবার কত টাকা দাম নিয়েছে সেটা জানি না, তবে বেশ ভালো। মানে মাঝে মধ্যে বাড়িতে কেউ এলে না সবসময় যে চাই করে দিতে হবে তার তো কোনো মানে নেই, এই স্যুপটা বানিয়ে দিলেও কিন্তু হয়ে যায়। তো এবার কি হয়েছে, এর আগে একদিন খেয়েছিলাম, তো অর্ধেকটা কিন্তু ছিল, তখন তো মা ছিল না, আমি হাজব্যান্ড আর ছেলে মিলে খেয়েছিলাম অর্ধেকটা। তো অনেকদিন থেকেই পড়ে আছে, আর একটা নতুন প্যাকেটও আছে, তাই ভাবলাম দুটো থেকেই বানিয়ে ফেলি, পুরাতনটাও মানে ফিনিশ হয়ে যাবে, আর তার সঙ্গে এই যে নতুনটাও অর্ধেকটা দিয়ে নেব। আর খুব গাঢ় করব না, একটু হালকা গাঢ় করব। অনেকে কিন্তু একদম ঘন করে খেতে ভালোবাসে, কিন্তু আমরা একটু হালকা ঘন হলেই ভালো লাগে, খুব বেশি ঘন ভালো লাগে না, খুব বেশি পাতলাও ভালো লাগে না। তো ওদিকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছে, আর একটু জল গরম তুলে এখানে আলাদাভাবে গুলে নিলাম। মানে ডাইরেক্ট ওই জল গরমের ওপরে এই পাউডারটা দিলে কিন্তু গুলতে চায় না, যেমন কর্নফ্লাওয়ার হয় না একদম গোল গোল হয়ে উপরে উঠে যায়, এটাও কিন্তু তাই। তো প্রথমে কিন্তু কিছুটা জল গরম তুলে নিয়েছি, দিয়ে এখানে ভালো করে কিন্তু একদম গুলে নিলাম। তারপরে এই যে বাটিতে যে জলটা ফুটছে তার মধ্যে কিন্তু দিয়ে দেবো, দিয়ে আর বেশিক্ষণ না, ওই সামান্য 2-3 মিনিট একটু ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু একটু ঘন হয়ে যাবে। আর এখানে কিন্তু লবণ বা লঙ্কার গুঁড়ো কিছুই দেওয়া লাগে না। এবার তোমরা যদি শখ করে একটু ঝাল ঝাল একটু লবণ লবণ খেতে চাও তাহলে কিন্তু দিতে পারো। তো আমি এখানে তেমন কিছুই দেবো না, একটু ব্ল্যাক পেপার দেবো সামান্য, আর তার সঙ্গে অল্প একটু নুন দেবো। নুনটা না দিলেও চলে, তবে মাঝে মাঝে না ভালো লাগে একটু নুন নুন হলে, কিন্তু খারাপ লাগে না। সত্যি কথা বলতে এইসব খাবারগুলো কিন্তু কিছু কিছু খাবার কিন্তু আমি এই হাজব্যান্ডের সঙ্গে চাকরির জায়গায় এসে কিন্তু খাওয়া শিখেছি। এইসব খাবার কিন্তু আমি ওখানে যখন আমি মানে ওখানে থাকতাম, বিয়ের আগে বাড়িতে থাকতাম, সেখানে কিন্তু চোখেও দেখিনি, সত্যি কথা এটা। তো এখানে এসে কিন্তু এইসব খাবারগুলো শেখা হয়েছে। আবার যখন বাড়ি চলে যাব তখন কিন্তু আবার এইসব খাবারগুলো খাওয়া বন্ধ হয়ে যাবে, যেহেতু আমাদের ওদিকে এসব খুব একটা চলে না। তো এই যে অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিলাম, খুব বেশি লাগবে না, সব কিছু ব্যালেন্স করাই থাকে, তার উপরে একটু সামান্য আমরা দিয়ে নিই। এবার যখন আমরা প্রথম প্রথম ওই চাকরির জায়গায় হাজব্যান্ড নিয়ে গেছিলো, তখন কিন্তু ওই প্যাকেটগুলো খুব নিয়ে আসতো। আর তখন তো মানে কিট্টু ছিল না, হাতেও অনেকটা সময় ছিল, ভিডিওর কাজ করতাম না, অনেকটা সময় কিন্তু আমি ফ্রি থাকতাম। তো এরকম চটপটা খাবার টাবার আমি বানাতেই থাকতাম। এখন যেমন আমি ভিডিওর জন্য এটা সেটা বানাতেই থাকি, তখনও কিন্তু আমি মানে ওই ফোন দেখে দেখে নতুন নতুন রান্না শিখতাম। আর হাজব্যান্ড বিকেলবেলায় আসতো, তার আগে কিন্তু সন্ধ্যার দিকে অফিস থেকে ফিরতো, তার আগে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর খাবারগুলো বানিয়ে রাখতাম। সেই সব দিনগুলো কত সুন্দর ছিল। আর এখন খুব সুন্দর সুন্দর খাবার বানাই, কিন্তু খেতে ভয় করে। হাজব্যান্ডকে তো দিই না, ছেলেকেও সেরকমভাবে দেওয়া যায় না। তো যাই হোক, এদিকে দেখো স্যুপটা কিন্তু হালকা মানে ঘন হয়ে এসেছে, এই মুহূর্তে কিন্তু নামিয়ে নেবো। আরও ফোটালে কিন্তু আরও ঘন হয়ে যাবে, কিন্তু এর থেকে ঘন করলে আবার খেতে ভালো লাগে না। আর এখানে কিন্তু মানে করে নিয়েছি। আর এই যে 3টে কাপ দেখতে পাচ্ছ, একটা গ্লাস দেখতে পাচ্ছ, আসলে একটা গ্লাস কিন্তু খুঁজেই পাচ্ছি না, সরি একটা কাপ কিন্তু খুঁজেই পাচ্ছি না, ওই ছোটো কাপগুলো।
তো পরে আমি যখন এই ভিডিওটা বানানো হয়ে গেছে, পরে থালা বাসন ধুতে গিয়ে দেখছি একদম আমার সাইডেই রাখা ছিল, হাতের সাইডে, আমি দেখতে পাইনি তখন। আসলে কি হয় বলো তো, অনেক জিনিস না আমাদের চোখের সামনে থেকেও আমরা দেখতে পাই না, মাঝে মাঝে কেন জানি না এমনটা হয়। তো সবার জন্য এখানে নিয়ে নেব। প্রথমে ওই যে স্পুন দেওয়া আছে সেটা কিন্তু ছেলেকে দিতে হবে, ও তো একদম মানে চুমুকুর দিয়ে খেতে পারে না, ওই স্পুন দিয়েই খায়। তো তিনজনে তিনটে গ্লাসে তুলে নেব, তারপর যেটুকু বাঁচবে সেটুকু কিন্তু আমি ওই গ্লাসটাতে নিয়ে নেব। এবার সবাইকে দেওয়ার পর আমার যখন আমি গ্লাসে ঢালতে গেছি তখন দেখছি আমারটা কিন্তু বেশি হয়ে গেছে। তবে খুব বেশি কিন্তু খাওয়া যায় না, এই যে প্রায় 1 কাপ হয়ে গেছে ছোটো কাপের, এটা কিন্তু হাফ কাপ হলে ঠিক হতো। পরে খেতে গিয়ে মনে হলো যে একটু বেশি বানিয়ে ফেলেছি, যেহেতু এটাতে একটু মিষ্টি ফ্লেভার থাকে, একটু টকটক থাকে, হালকা লবণ লবণ থাকে, তো অতিরিক্ত খাওয়া যায় না। ওই 1 কাপই ধরো ঠিক আছে। তবে আজকে যেহেতু সবাই একটু ক্লান্ত, শরীর ভালো নেই, তো আজকে আমাদের অত কিন্তু ভালো লাগেনি খেতে। তো সবাই সবার মতো খেয়ে নিয়েছে, এই যে ছেলেকে এখন খাওয়ানোর চেষ্টা করছে, তবে আজকে কিন্তু ওর খাওয়ার একদম ইচ্ছে নেই। এই যে দেখো প্রথম 2-1 বার কিন্তু আমি ওকে ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করছি, প্রথম 2-1 বারই কিন্তু ও খেয়েছে, তারপরে কিন্তু একদম খায়নি। আর আমার ছেলের অজুহাত কি জানো, এই যে দেখো 2বারই দিয়েছিলাম ভিডিওতে, 2বারই কিন্তু ও খেয়েছিল। যখন আর ওর খেতে মন চায়নি, ওর মুখটা দেখে বুঝতে পারছো ওর খুব একটা ভালো লাগছে না, কিন্তু মুখেও বলছে যে খেতে ভালো লাগছে। এবার যখনই ওর খেতে মন চাইবে না তখন কিন্তু বলো মাম্মা খুব ঝাল, আমি খেতে পারছি না, নাহলে বলো খুব গরম, আমি খেতে পারছি না, পরে ঢেকে রাখো, পরে খাবো, এরকম ধরনের কিন্তু ডায়লগ দেয়। তো যাই হোক এইটুকুই ও খেয়েছিল। তারপর কিন্তু ও কি বলো তো, প্রথম দিন দিয়েছিলাম সেদিন কিন্তু খুব ভালোবেসে খেয়েছিল, কিন্তু আজকে খেতে পারলো না, আসলে সব দিন তো আর মানে ভালো লাগে না সব কিছু খেতে। তো আজকে এইটুকুই খেয়েছিল। তারপর আমি কি করেছিলাম, আমি আর গ্লাসেরটা খেতে পারিনি, আমি কিন্তু ওরটাই খেয়েছিলাম, মানে ওর যে স্যুপের গ্লাসটা ছিল সেটাই কিন্তু খেয়েছিলাম। তারপর এদিকে হাজব্যান্ড কিন্তু অফিস বেরিয়ে গেছে, আর এই মানে মাঝে মাঝে না, মানে মাঝে মাঝে বলতে খুব কম কিন্তু আমি ওকে খাবার বানিয়ে দিই না, যেদিন অতিরিক্ত শরীর খারাপ করে সেদিনই কিন্তু খাবারটা বানিয়ে দিতে পারি না। তো খুব খারাপও লাগে যখন খালি খালি চলে যায়, যেহেতু প্রতিদিন আমি খাবার বানিয়ে দিই। তো যাই হোক, ও যেহেতু নিজের মুখেই বললো যে আজকে তুমি খাবার করো না, সেই জন্য কিন্তু করলাম না। তারপর ও বেরিয়ে যাওয়ার পরে দেখছি হালকা একদম বৃষ্টি, মানে ছাদটাও পুরো ভেজে নেই, এত অল্প পরিমাণ বৃষ্টি। যখন আমরা প্রথমবার কিন্তু ওই ব্যাঙ্গালোরে এসেছিলাম সেই বছর কী পরিমাণে না বৃষ্টি হয়েছিল। তো ছাদে গিয়েছিলাম, দেখি বেল বাজছে, আর আমি জানি এখন কে আসতে পারে, ও কিন্তু পার্কে খেলতে গিয়েছিল। আর আজকে যেহেতু আমাদের হাত পাটা একটু ব্যথা করছে তাই কিন্তু আমরা পার্কে যাইনি। তো এই যে বৃষ্টি এসেছে, ও কিন্তু ঘরে না গিয়ে, মানে পার্কে খেলতে খেলতে বৃষ্টি এসেছে, ঘরে না গিয়ে কিন্তু আমার ঘরে চলে এসেছে। ওই যে যাবে আমার ছেলের সঙ্গে খেলা করবে, বদমাশি করবে, ওই কিন্তু ওদের কাজ। আর যখন একটু বৃষ্টি এসেছিলো মানে এত খুশি হয়েছিলাম যে এখন ব্যাঙ্গালোরে বৃষ্টি দেখাই যায় না। প্রথম বছর এসেছিলাম, আর যখন ছিলাম না তখনও শুনতাম যে এখানে খুব বৃষ্টি হয়। প্রথম বছর যখন এসেছিলাম এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, বিরক্ত হয়ে যেতাম। আর এখন কিন্তু বৃষ্টি চেয়ে চেয়েও বৃষ্টি হয় না, বেশ কিন্তু গরম শুরু হয়ে গেছে। আর ওইদিকে দেখো 1 গ্লাস স্যুপ প্রায় ফেলে দিলাম, হাফ গ্লাস যেটা আমার ছিল সেটা কিন্তু ফেলে দিলাম, আর ছেলেরটা আমি যেহেতু খেয়েছিলাম। আর বৃষ্টি তো হচ্ছেই না, সে কথা আর কি বলবো। মানে এখানকার আবহাওয়া কিন্তু খারাপ হয়ে গেছে আমাদের ওদিকের মতো। প্রথমে যেবার এসেছিলাম সেবার দেখেছিলাম যে সত্যি কী পরিমাণ না বৃষ্টি, আমাদের ওইদিকে কিন্তু অত বৃষ্টি হয় না। মানে এই সকালে হচ্ছে, আবার আধ ঘন্টা ঠিক থাকছে, আবার আধ ঘন্টা পরে হচ্ছে, আবার 5 মিনিট হচ্ছে, মানে হতেই থাকতো, মানে বন্ধই হতো না। এক নাগাড়ে কিন্তু খুব বেশিক্ষণ হতো না, এক নাগাড়ে 5 মিনিটই হতো, কিন্তু থেমে থেমে হতো, বারবার হতো। সেই সব দিন আর মানে দেখতে পাচ্ছি না। আর এবার তো চলেই যাব ব্যাঙ্গালোরকে, একদম মানে সারা জীবনের মতো হয়তো টাটা বাই বাই করে দিতে হবে। ওদিকে স্যুপটা খাওয়ার পরে কিন্তু আমার টুকটাক কাজ ছিল, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর তার সঙ্গে কিন্তু ওই যে থালা বাসনগুলো ছিল, থালা বাসন বলতে ওই কাপ টাপগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিলাম। আর এখন একটু ছাদে আসলাম, কিন্তু হালকা একটা বাতাস দিয়েছে। আর দেখো বৃষ্টির মানে চেহারা দেখো, এই যে একটু একটু কোথাও বৃষ্টি দেখা যাচ্ছে, আর মাটি তো একদম ভেজেনি। গাছগুলো মানে এত কষ্ট পেয়েছে না, মানে বৃষ্টিটা হয়েও হলো না, আমাদেরই খারাপ লাগছিল, গাছগুলোর কতটাই না খারাপ লাগছে। আর ওই যে গাছের মানে পাতাতে হয়তো এক টোপ দুটো বৃষ্টি জমেছে, তাই দেখো বাচ্চারা আবার সেই গাছ থেকে জলটা আবার ঝাঁকিয়ে নিজের মাথায় নিচ্ছে। তো যাই হোক, ওরা ওদের মতো খেলো। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করি। আর দেখো আমি কিন্তু একদম মানে এলোমেলো, মানে মাথাটাও আঁচড়ানো হয়নি, শরীরটাও ভালো লাগছে না, তার সঙ্গে এখানে একটা চকলেট খাচ্ছিলাম, আমারই বানানো ঘরে, খুব সুন্দর হয়েছিল খেতে, তোমরা নিশ্চয়ই রেসিপিটা দেখতে পাবে। তো চলো দেখো কত সুন্দর বাতাস বইছে, মেঘ করছে, কিন্তু বৃষ্টি আর হলো না, ওই 2 মিনিটই বৃষ্টি হয়েছে। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।